নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুরু করেছি একদম অন্য একটা জায়গা থেকে। বাড়ির বাসি কাজকর্মগুলো সেরে দিয়ে সোজা বেরিয়ে এসেছিলাম মুদিখানার দোকানে। এবারে আর সেরকম কিছু বাজার করছি না, যেহেতু সামনেই আমাদের যাওয়া রয়েছে। সেই কারণে অল্প আধটুকু যে বাজার করব সেটা ভাবলাম আশেপাশে মুদিখানার দোকান থেকে করে আসি। আমাদের বাড়ির কাছেই একটা নতুন মুদিখানার দোকান খুলেছে, সেখানেই প্রথমবারের জন্য এসেছিলাম। অনেক ভ্যারাইটি জিনিসপত্র দেখলাম। আমাদের বাড়ির কাছে আজকাল কয়েকটা মুদিখানার স্টোর দেখেছি যেগুলোতে এত ভ্যারাইটি থাকে, দেখলে মনে হয় যেন অনলাইনে বাজার করছি। কি এমন নেই যেগুলো পাওয়া যায় না, সমস্ত কিছু জিনিস কিন্তু সেখানে পাওয়া যায়। আবার অনেক কিছু কিন্তু নতুন নতুন জিনিস দেখলাম, তবে এবারে আর কিনতে পারিনি। সামান্য কিছু কেনাকাটা করেছি যেগুলো না হলেই নয়। আর আজকে ছিল নীল ষষ্ঠী, তো ঠাকুরকে অভিষেক করাবো বলে তার জন্য একটু দুধ, দই, ঘি, মধু এগুলোও নিয়ে চলে এসেছি। অনলাইনে বাজার করলেই হতো, তবে অনলাইনে বাজার করলে ওই যে আগের দিন বললাম অনেক বেশি ডেলিভারি ফিস নিচ্ছে, তো সেই কারণে সামনের দোকান থেকেই কিনে আনলাম। ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছি। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, আমি তো সকাল থেকে উপোসে রয়েছি। পুজো টুজো করে একদম ফল প্রসাদ খাবো। আর বাবা আর ওর মেয়ের জন্য এদিকে একটু রান্নাবান্না করে নিচ্ছি। আজকে বাড়িতে না বিশেষ কিছুই সবজি নেই। আজকে কেন, বিগত এখন কয়েকটা ব্লগ আপনারা হয়তো দেখবেন, সেখানটায় আমি রান্নাবান্না একদমই কম করছি, কারণ যে কয়েকটা রয়েছে সেগুলো দিয়ে কয়েকদিন চালিয়ে নেব। তো আজকে একটু আলু ভাজছি আর তার সাথে মুসুর ডালের বড়া করে দেবো। আর দই আছে, স্যালাড আছে, ওগুলো দিয়ে আজকে দুপুরে ওরা খেয়ে নেবে বললো। আর এই তো এখানটায় কিন্তু জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। তার আগে মেয়েকে একটু না মুসাম্বির জুস বানিয়ে দিচ্ছি। মাঝখানে বেশ কয়েকটা দিন হয়ে গিয়েছিল মেয়ে একদমই ফল খেতে চাইছিল না। শুধু ফল বলবো না, দুধও না, গরম পড়ে যাওয়ার পরে একদম খেতে চাইছে না। তো ফল আর কেনা হচ্ছিল না। আজকে মুসাম্বি দেখে নিজের থেকেই বললো খাবে বলে, সেই কারণে দুটো মতো কিনে এনেছি। কারণ এখন আমাদের বাড়ির সামনে না ফলের দোকান বসে, সেই কারণে ফল আর এখন অফলাইনেও কেনাকাটা সেরকম করি না, আর বেশি করেও কিনে রাখি না আর কি। আর এই কলা বলুন বা এই মুসাম্বি বলুন, অনলাইনে এত বেশি দাম বলছিল, আর ভয়ে অনলাইনে হাত দিইনি আর কি। অল্প অল্প কিছু ফল কিনে এনেছি ঠাকুরের পুজোর জন্য। নীল ষষ্ঠীতে আবার শিব ঠাকুরকে কাঁচা আম দেওয়ার নিয়ম রয়েছে। কাঁচা আম তো মার্কেটে খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে একটা দোকানে একটা মাত্র কাঁচা আম ছিল, সেটাই পেয়েছি। তো সেটাই একটা নিয়ে এসেছি। আর তার সাথে একটা বড় বেল দিলাম, সেটা আমার শ্বশুরবাড়ি থেকে কিছুদিন আগে যে শাশুড়ি এসেছিলেন উনি দিয়ে গেছিলেন, তো পুজোতে লেগে গেল। আর এখন কিন্তু আমি পঞ্চামৃত বানানোর জন্য সমস্ত কিছু এক জায়গাতে নিয়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে, ভাবছি একদম মুসুর ডালের বড়াগুলো বসিয়ে দিয়ে তারপরে পুজোতে যাব। এই মুসুর ডালটা আমি সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম, কাল রাত থেকে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। আর সকালবেলা উঠে না বুঝে উঠতেই পারছিলাম না যে কি রান্না করব। তো শেষমেশ বাজার যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিলাম যে মুসুর ডালের বড়া করব। তো সেই কারণে মুসুর ডালটা সকালবেলায় বাজার যাওয়ার আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু ভালো করে বেটে নিয়েছি। আমার মেয়ে যবে থেকে আমাদের সাথে খাওয়া শুরু করেছে তবে থেকে আমাদের তরকারিতে লঙ্কার ব্যবহারটা একদমই কমে গিয়েছে, মানে করি না বললেই চলে। এমনকি বাড়িতে গুঁড়ো লঙ্কাটুকুও আনি না, ফোড়নে শুধু হয়তো শুকনো লঙ্কাটুকু ব্যবহার করি, তাও হয়তো খুব মাঝে মধ্যে আর কি। এই যে বড়াটা বানাচ্ছিলাম, ওর বাবা আমাকে বলছিল এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়ার জন্য। এই ধরনের বড়া না একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, কিন্তু আমি দিতে পারলাম না, কারণ আমার মেয়ে যেহেতু খাবে আর ও যেহেতু আমাদের সাথে খেয়ে খেয়ে অভ্যস্ত, তো ওকে আলাদাভাবে দিলে না ও খেতে চায় না। আমরা যেটা খাবো ওকে আমাদের সাথে সেটাই খেতে হবে। আর এই বয়সের বাচ্চারা, বিশেষ করে টডলার এজের বাচ্চাদেরকে না বোঝা খুবই মুশকিল। দুদিন যদি একটা অভ্যেস থাকে, দুদিন পরে আবার সেই অভ্যেসটা পাল্টে যায়। এখন আমার মেয়েকে নিয়ে আমার সেই অবস্থা হচ্ছে। কোনো দিন যদি এটা খেতে ভালো লাগে, আবার দুদিন পরে দেখা যাচ্ছে সেটা একদমই হাত দিচ্ছে না, একদমই পছন্দ করছে না আর কি। আর এই 2 থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সামলানো আমার মনে হয় খুব কঠিন একটা কাজ। মায়েদেরকে অনেক বেশি সহনশীল হতে হয়। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্নাঘরে বড়াটা ভাজতে দিয়ে সোজা চলে এসেছি পুজোটা করার জন্য। ঠাকুরকে এই পিঁড়িটাতে বসাবো, সেই কারণে সাদা কাপড় দিয়ে দিচ্ছি। শিব ঠাকুরকে এমনিতেই সাদা কাপড়ের ওপরে বসাতে হয়। শিব ঠাকুর এমনিতে সাদা জিনিসটা খুব পছন্দ করেন। তো এখানটায় আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। পঞ্চামৃত বানানোর সময় না আগে আমি সমস্ত জিনিস র্যান্ডামলি দিয়ে দিতাম, তবে কিছুদিন আগে এটা জানলাম, সে কারণে আপনাদের সাথেও শেয়ার করছি। পঞ্চামৃত বানানোরও একটা নিয়ম রয়েছে। যতটা ঘি দেবেন তার থেকে ডবল মধু, তার থেকে ডবল দিতে হয় চিনি, আর তার থেকে ডবল দিতে হয় টক দই, আর তার থেকে ডবল দিতে হয় দুধ। মানে কাঁচা দুধ পেলে তো খুবই ভালো হয়। আর পঞ্চামৃতটা কখনোই কাঁসার পাত্রে বানানো হয় না। আমি জানি না তামার পাত্রে বানানোটা কতটা ঠিক, তো আমি শুনেছিলাম কাঁসার পাত্রে বানানো যায় না। আর পঞ্চামৃতকে কখনো আঙুল দিয়ে মাখাতে নেই, সবসময় একটা চামচের ব্যবহার করতে হয়। তো আমার কাছে না ঠাকুরের ব্যবহার করার জন্য কোনো রকম চামচ নেই, সে কারণে এমনিই মাখিয়ে নিয়েছি। আর এখন আমি ভোলে বাবাকে অভিষেক করে নিচ্ছি।
এই নীল ষষ্ঠীর উপোসটা এইবারে নিয়ে আমার মোটামুটি 2বার মতো করা হবে। বিয়ের আগে তো কখনো করতামই না, আর বিয়ের পরে বা বাচ্চা হওয়ার আগেও কখনো করিনি। আগের বছর আমার কাকিমা আর আমার ঠাকুমা আমাকে মনে করায় এই উপোসটা করার জন্য, তো ওইবারেই তোলা হয়েছিল, আর এবারেও সেই কারণে করলাম। বাচ্চাদের মঙ্গল কামনা করে সাধারণত মায়েরা এই উপোসটা করে থাকে। এইবারে নীল ষষ্ঠীর আগের দিন হনুমান জয়ন্তী পড়েছিল, তাই হনুমান জয়ন্তীর পুজো করতে আমরা মন্দিরে গিয়েছিলাম। তখনই আসার পথে ঠাকুরের জন্য একটু ফুল এনেছিলাম। আর পরের দিন যে নীল ষষ্ঠী ছিল না, সেটা আমার মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিল। রাত্রেবেলা হঠাৎ করে মনে পড়লো যে কালকে নীল ষষ্ঠী রয়েছে। তো ভগবানের কৃপাতেই আমার এই জিনিসটা মনে পড়েছে, নাহলে হয়তো এই বছর আমি এই উপোসটা করতেই পারতাম না। তো যাই হোক, ঠাকুরকে এখন ফুল দিয়ে পুরোপুরি সাজিয়ে দিচ্ছি। আর আজকে না আমার গোপাল সোনা সুন্দর একটা সাদা রঙের ড্রেস পরেছে। এটা আমি এবারে যে মায়াপুর গিয়েছিলাম সেখান থেকেই কিনে এনেছিলাম। যেই না আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাচ্ছি, তেমনি আমার কোলে এসে বসেছে। ও নাকি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দেবে। যতক্ষণ বড় বড় ফুলগুলো ছিল ততক্ষণ তো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন যেই হাতে ছোট ছোট ফুলগুলো আর দুব্বো ঘাস পেয়েছে, তখন আর ঠাকুরকে সাজাতে পারছে না, এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। ওর বাবা আর আমি দেখে হাসছিলাম। ওকে দেখে মনে হচ্ছে ওই পুরোহিতরা যেরকম ঠাকুরকে পুজো করে না, তেমনিভাবেই করছে আর কি। এই বছর না নীল পুজোতে সেরকমভাবে কোনোই আয়োজন করতে পারিনি। কয়েকদিনের মধ্যে যেহেতু যাওয়া রয়েছে, আর আগের দিন আমার মেয়ের প্লাস্টারটা কাটিয়ে আনা হয়েছে। ওকে নিয়ে আমরা অনেক চিন্তায় ছিলাম কয়েকটা দিন, সেই কারণে এই বছর আর সেরকম কিছু আয়োজন করা হয়নি। এই 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট করে ফেলেছি। আর এখন কিন্তু জামা কাপড়গুলো ফোল্ড করে নেব। বাইরে রোদ্দুরটা দেখতে পাচ্ছেন, গরমটা বাড়ার সাথে সাথে না সংসারে কাজ করার জন্য এনার্জিটা একদমই কমে গিয়েছে। দুপুরবেলা রান্নাঘরে ঢুকলে মনে হয় একদম ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি। আর তার সাথে সাথে না এই ছোটোখাটো কাজগুলোও করতে অনেক বেশি কষ্ট হচ্ছে এখন। তো আজকে তো সেরকম রান্নাবান্না কিছু ছিল না, সেই কারণে ভাবলাম জামা কাপড়গুলো একদম গুছিয়ে রেখে দিই। আর কালকে রাত্রেবেলাতেই এই জামাগুলো কাচা হয়েছিল। অনেক দিন জামা জমিয়ে জমিয়ে রাখার পরে এবারে কাচা হয়েছে, সেই কারণে অনেক জামা হয়ে গিয়েছে। তো এখন এগুলো গুছিয়ে আমি জায়গায় রেখে দেবো। তার সাথে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলো। উমার কল্পকথা, জয় ইন লাভ, নিউ ফ্যামিলি ব্লগ, সুস্মিতা, সায়ন্তনী মজুমদার দিদিভাই, জয়শ্রী বিশ্বাস, সবিতা মালাকার, শিল্পা গিরি দিদিভাই, খুকু দিদিভাই, শ্বেতা তরফদার, রূপা বসাক দিদিভাই, মোহিনী, আফরোজা খাতুন, পপি দিদিভাই, শ্রুতি আর কাহি দিদিভাই। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর আগের দিনের ভিডিওতে একাদশী রেসিপিটা যে আপনারা এত বেশি পছন্দ করেছেন, তার জন্য সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি। আর এই তো আপনাদের নাম নিতে নিতে কিন্তু আমার কাজও কমপ্লিট হয়ে গিয়েছে ওদিকে। এখন আমি বড়াগুলো ভেজেছিলাম, সেগুলো তুলে দিলাম। আর তার সাথে একটুখানি টক দইও দিয়ে দিচ্ছি। এই দইটা না আগের দিন আমরা বাড়িতেই বসিয়েছিলাম, তবে এই দইটা এবারে একদমই ভালো বসেনি, খুব বেশি জল কেটে গিয়েছে। তবে খেতে বাড়ির দই এত বেশি ভালো হয়, মনেই হয় না যে বাজার থেকে আর দই কিনে খাই বলে। তো ওদিকে ওদেরকে খেতে বসিয়ে আমি কিন্তু এদিকে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এর আগের কয়েকটা ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন আমার কড়াটা কত বেশি পুড়ে গিয়েছিল। এখন দেখুন একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গিয়েছে। তো সেটার পেছনে কিন্তু একটা নতুন জিনিস রয়েছে, সেটা হলো সিরিজ পেপার। আপনারা অনেকেই হয়তো জানেন এই সিরিজ পেপারের ব্যাপারে, তবে আমি প্রথমবার জানলাম সিরিজ পেপার দিয়ে কড়া মাজলে না কড়া এরকম ঝকঝকে হয়ে যায়। তবে একটা জিনিস আমার খুব ভয়ের রয়েছে, যে কড়াটাকে মাজার পরে কড়ার উপরে যে কোটিংটা উঠে যাচ্ছে, সেটাতে রান্না করা কতটা বেশি সেফ সেটা আমার জানা নেই। তো এই ব্যাপারটা আমি জেনেছিলাম আমার প্রতিবেশীর কাছ থেকে। ওদের কড়া দেখেছিলাম খুব ঝকঝকে, তো ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এত সুন্দর কড়া কি করে ওরা মেনটেন করে রাখে। তো ওদের কাছেই জেনে আমি এই সিরিজ পেপারটা এনেছি। যেহেতু আমার কড়াটা অনেক বেশি কালো হয়ে গিয়েছিল, আমি কিছুতেই সেই কালো দাগটা তুলতে পারছিলাম না। তবে সিরিজ পেপার দিয়ে 2-4 দিন ঘষার পরে দেখলাম একদম নতুনের মতো হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি মাসকাবারি বাজারটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে এখানটায় না আমি একটুখানি মুগ ডাল নিয়েছিলাম, তার সাথে এই খোসা সহ মুসুর ডাল নিয়েছি। এটা আমি বহুদিন আগে একবার খেয়েছিলাম, এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো এবারে অল্প একটুখানি নিয়ে রেখেছি, কোনো একদিন বানাবো। আর তার সাথে কিন্তু মেয়ের জন্য একটুখানি গোবিন্দভোগ চাল নিয়েছি। আগে আগে আমার মেয়ে গোবিন্দভোগ চালেরই ভাত খেত বা খিচুড়ি খেত, তবে যবে থেকে আমাদের সাথে খায় তবে থেকে কিন্তু আমাদের চালই খাচ্ছে। সেই কারণে অনেক দিন না গোবিন্দভোগ চাল আনা হয়নি। তো এবারে অল্প একটুখানি আনিয়ে রাখলাম কখনো যদি প্রয়োজন পড়ে। আর তার সাথে অল্প একটুখানি মিক্সড ডাল এনে রেখেছি তড়কা বানানোর জন্য। জানি না এই মাসে এগুলো খেতে পারবো কি না, তবে বাড়িতে এই সমস্ত জিনিস না থাকলে না কৌটোগুলো খালি খালি লাগে বড্ড, সেই কারণে অল্প অল্প করে কিনে এনে রাখলাম আর কি। তো যাই হোক, ওগুলো গুছিয়ে কিন্তু এখন জামা কাপড় কয়েকটা আয়রন করতে চলে এসেছি।
আমার বাড়িতে ছোট থেকে না এই আয়রনের ব্যাপারটা একদমই ছিল না, মানে আয়রন করা মানে সেটা একটা অনেক হাইফাই ব্যাপার হয়ে যেত আর কি। 11-12 যখন স্কুলে যেতাম তখন কিছুজনকে দেখতাম একদম পরিপাটি করে সুন্দরভাবে শাড়ি পরে যেত, আর সেই সময় শাড়িগুলো তো সিনথেটিকে ছিল, আয়রন করে গেলে দেখতেও ভালো লাগতো। তবে আমি কোনো দিনই স্কুলে আয়রন করে শাড়ি পরে গিয়েছি আমার মনে পড়ে না। ওদেরকে দেখতাম আর ওদেরকে জিজ্ঞেস করতাম যে এত সুন্দর শাড়ি তোরা কীভাবে পরিস, তো ওরা বলতো আয়রন করে পরি আর কি। আর বাড়িতে এসে যখনই বলতাম আয়রন করে দেওয়ার জন্য তখনই কিন্তু অনেক বকাবকি করতো। তো সেই অভ্যেসটা কোনো কালেই ছিল না। আর এখনও আমি সেরকমভাবে নিজের জামা কাপড় আয়রন করি না, এখন মেয়ে আর হাজব্যান্ডের জামা কাপড়গুলো করে দিই আর কি। কারণ আমার হাজব্যান্ড আবার আয়রন করা জামা কাপড় পরতে খুব বেশি পছন্দ করে। যখন আমি কলেজে পড়ি তখন ধীরে ধীরে আমার বাপি ছেলেদের জামা কাপড়গুলো আয়রন করা শেখাতে শুরু করে আমাকে। কখনো যদি বাপি বাইরে যেত তখন হয়তো নিজের জামা কাপড়গুলো আমাকে আয়রন করতে দিত। তখন তো আমি একদমই জানতাম না আয়রন করতে, তো বাপির হাতে একটু একটু শিখে। আর বিয়ের পরে পরেই কিন্তু হাজব্যান্ডের কাছে এই জিনিসটা শিখেছি। আর প্রথম তো আমি নিজের হাতে আয়রন করতাম না সেরকমভাবে, কারণ হাজব্যান্ড তখন অফিসে অনেক জামা কাপড় পরে যেত, আর আমিও তখন অফিসে যেতাম, তো এত সময় পেতাম না। তো জামা কাপড়গুলো সবসময় আমি লন্ড্রিতে দিয়ে দিতাম আর কি, মানে আয়রন করার জন্য। আর তারপরে যখন লকডাউনটা পড়ে গেল তখন কিন্তু বাধ্য হয়ে এই কাজগুলো আমাকে বাড়িতেই করতে হতো। আর বাড়িতে করতে গিয়ে দেখলাম কিছুটা টাকা হলেও সেভিংস করা যাচ্ছে। তারপর থেকে একদমই আর বাইরে দিই না। খুব বেশি জামা কাপড় না হয়ে গেলে বাইরে আমি একদমই দিই না, অল্প অল্প থাকতে থাকতেই করে ফেলি। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এখন কিন্তু নিজের জন্য একটুখানি দই নিয়ে নিচ্ছি। অল্প একটুখানি ফল খেয়েছিলাম, তারপরে দই খেতে খুব ইচ্ছে করলো, সে কারণে অল্প একটু ঠান্ডা দই আর তার সাথে একটু আঙুর আর কলা দিয়ে খেয়ে নেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।